প্রসঙ্গটা হচ্ছে সিএনজি গাড়ি, সিএনজি 3 চাকা। সিএনজি 3 চাকা বা সিএনজি গাড়ির কি আর এখন প্রয়োজন আছে? বাংলাদেশের যে অবস্থা তাতে আমি মনে করি সিএনজিকে গুড বাই দেওয়া উচিত এবং সেই কারণে সরকারের সেই পলিসি থাকা উচিত। এখন আপনারা হয়তো শুনে ভাবছেন যে এরকম একটা জনবিরোধী কথা বোধহয় বললাম, কিন্তু আসলে একটু ভেবে দেখেন বাংলাদেশে সিএনজি ট্রান্সপোর্ট কবে ইন্ট্রোডিউস হয়েছে। দর্শকদের শুভেচ্ছা দিয়ে আমি শাহরিয়ার খান আজকের টিভিএস ইনসাইট শুরু করছি। সেই 1998 সালে বিবিয়ানা গ্যাস ফিল্ড নামে একটা গ্যাস ফিল্ড আবিষ্কার হয়েছিল। সেটা আমেরিকান কোম্পানি ইউনিকয়েল সেই গ্যাস ফিল্ডটা আবিষ্কার করে এবং তাদের প্রাইমারি অ্যাসেসমেন্টে এটা একটা বিরাট গ্যাস ফিল্ড, মানে তিতাস গ্যাস ফিল্ডের মতো একটা বিশাল গ্যাস ফিল্ড বলে তারা অ্যাসেস করে। কিন্তু সেই সময় আপনার পাওয়ারের ডিমান্ড বা গ্যাসের ডিমান্ড যা ছিল, অফকোর্স অন অ্যান্ড অফ, তার আগেও গ্যাসের ক্রাইসিস ছিল বাংলাদেশে, তখনও ইন্ডাস্ট্রি সেইভাবে করে এক্সপান্ড জাস্ট শুরু হয়েছে, অনেক এক্সপান্ডেড ছিল না। সো ইউনিকলের প্রথম কথা ছিল যে বাংলাদেশে এমন কোনো গ্যাসের ডিমান্ড নেই যে এই এত বড় গ্যাস ফিল্ড একটা ডেভেলপ করতে হবে, এবং ইউনিকল তখন সরকারের কাছে একটা প্রপোজাল দিয়েছিল যাতে সেই গ্যাস বিবিয়ানার গ্যাস ফিল্ডের গ্যাস যেন ইন্ডিয়াতে এক্সপোর্ট করতে দেওয়া হয়। এবং সেইভাবে করে অনেক বুয়েটের টিচার, অনেক ইন্টেলেকচুয়াল বিভিন্ন ফোরামে বলা শুরু করলো বাংলাদেশের তেমন কোনো ভবিষ্যতের গ্যাসের ডিমান্ড নেই। এই পটভূমি আমি বলছি যেই সময় 2000 সালের সময়, আপনাদের যদি মনে থাকে সেই সময় আমেরিকার প্রেসিডেন্ট বিল ক্লিন্টন এসেছিলেন বাংলাদেশে এবং একটা পাবলিক ফোরামে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে ফেললেন যে বাংলাদেশের আগে 50 বছরের জনগণের জন্য 50 বছরের গ্যাস থাকবে, তারপরে বাংলাদেশ গ্যাস এক্সপোর্ট করবে কিনা সেটা বিবেচনা করবে। ইন আদার ওয়ার্ডস, আমেরিকান কোম্পানি যেটা পার্সু করছিল যে বাংলাদেশ থেকে গ্যাস এক্সপোর্ট করা হয় সেটাকে ডিসমিস করে দিয়েছিল সেই সময় প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। আপনারা ভাবছেন সিএনজির কথা বলে হঠাৎ গ্যাস এক্সপোর্টের কথা বলছি কেন, আমি বুঝিয়ে বলছি। তো এরপরে ইলেকশনে আওয়ামী লীগ হেরে গেল, আসলো বিএনপি, তারপরে তখন ধুমায় ক্যাম্পেইন চলছে যে বাংলাদেশ নাকি গ্যাসের উপর ভাসছে। ঠিক এই সময় বা তার আগে থেকেই হয়তো এডিবির সাথে বাংলাদেশ সরকার একটা ক্লিন ফুয়েল প্রজেক্ট ডিসকাশন করছিল। এই আইডিয়াটা কি? ক্লিন ফুয়েল প্রজেক্ট হচ্ছে যে তেল আর পেট্রোলিয়ামের বদলে আমরা ওইখানে অল্টারনেটিভ ফুয়েল হিসাবে আমরা কম্প্রেস ন্যাচারাল গ্যাস ব্যবহার করব, হুইচ ইজ সিএনজি। তো এই সিএনজির প্রজেক্টটা 2002 সালে কিক অফ করে, প্রথমটা ছোটোখাটোভাবে 2003-এ পূর্ণাঙ্গভাবে হবার কথা এবং এডিবি এটাতে সহায়তা দেওয়ার কথা। তো আইডিয়াটা ছিল যে বাংলাদেশে যে ট্রান্সপোর্ট সেক্টর, এটা প্রচুর ইম্পোর্টেড ফুয়েল ব্যবহার করে, পেট্রোল, ডিজেল, এবং এর থেকে প্রচুর বাজে ধোঁয়া বের হয়। আর সেখানে যে সিএনজি করলে সেই ধোঁয়া দেখাই যায় না, এটার যে পলিউশন সেটা ভিজিবল না, বাট দেয়ার ইজ স্লাইট পলিউশন, বাট ইটস ওয়ে ক্লিনার দেন এই পেট্রোল, ডিজেল। সো 2002 সালের থেকে যখন ইন্ট্রোডিউস করা হয় সিএনজি, এটা ম্যাসিভ হিট। কারণ সেই সময় আপনাদের যদি মনে থাকে যারা ব্যবহার করেছেন সেই সময়, এই সিএনজির দাম খুব নমিনাল ছিল, 7.5 টাকা 8 টাকা এরকম ছিল। এবং আপনি এক ইউনিট যেখানে আপনার তেল খরচ করে যদি একটা মানুষ ট্রান্সপোর্ট খরচ হয় 200 টাকা, সেখানে সিএনজি ব্যবহার করে দিনে হয়তো 50 টাকা 45 টাকা খরচে হয়ে যাচ্ছে। সো ম্যাসিভলি পপুলার হয়ে গেল, মানুষ কনভার্সন শুরু হলো, আপনার সিএনজি স্টেশন শুরু হলো, অনেকে যারা আত্মীয় স্বজন আছে পাওয়ারফুল লোকদের, তারা ওভারনাইট সিএনজি স্টেশন খোলা শুরু করলো এবং ধাপ 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 করে পরবর্তী কয়েক বছরে প্রচুর সিএনজিতে ইনভেস্টমেন্ট হলো এবং প্রচুর গাড়ি কনভার্টেড হলো। এখন যখন প্রথম হয়েছে তখন কিন্তু জিনিসটা ভালোই ছিল। প্রথমে কিন্তু বাংলাদেশের তখনও যথেষ্ট গ্যাস ছিল, মানে যথেষ্ট পাওয়ার প্রডিউস হতো না, যথেষ্ট পরিমাণ ফার্টিলাইজার হতো না, এগুলো বাল্ক গ্যাস খায়। আপনারা জানেন গ্যাসের একটা অন্যতম ব্যবহার হয় পাওয়ার জেনারেশনে এবং ফার্টিলাইজার তৈরিতে। এছাড়া অন্যান্য বড় বড় ইন্ডাস্ট্রি যেমন ধরেন সিরামিক, তারপরে আপনার স্টিল প্রোডাকশন, এইগুলাতে বিভিন্ন ধরনের হেভি ইন্ডাস্ট্রিতে গ্যাস
প্রয়োজন হয়। তো তখনকার স্কেল ছিল 2002-3-এ ডিমান্ড বা প্রোডাকশন সেই রকম ছিল না, কিন্তু এটা কিন্তু সেই সময় থেকে গিয়ার আপ করা শুরু করে ইন্ডাস্ট্রি আস্তে আস্তে সেই লেট 90s থেকেই কিন্তু গ্রো করা শুরু করেছে। তো বাই দ্য টাইম কেয়ারটেকার গভর্নমেন্ট আসে তখন কিন্তু দেশে গ্যাস ক্রাইসিস শুরু হয়ে গেছে। ওই ডিবেট যে বাংলাদেশের থেকে এত গ্যাস বাংলাদেশে ভাসছে সেইখানে এক্সপোর্ট করা উচিত, সেটা কিন্তু 2003-4 সাল নাগাদ শেষ। কারণ যে তখন যে বিএনপি গভর্নমেন্ট যে একটা কমিটি করেছিল সেই কমিটি মেজরিটি, দুজন বাদে মেজরিটি বলেছে যে বাংলাদেশে আসলে সামনে প্রজেক্টেড গ্যাস শর্টফল হবে, কারণ প্রত্যেক বছর গ্যাসের ডিমান্ড 10% করে বাড়ে। তো যাই হোক, যখন আওয়ামী লীগ গভর্নমেন্ট আবার আসলো 2008-এ এবং 2010 নাগাদ গিয়ে দেখা গেল যে সিএনজি যে দেশে যে টোটাল গ্যাস প্রোডাকশন হচ্ছে তার 10 ভাগের 1 ভাগ খাচ্ছে। মানে যদি 2000 MMCFD মিলিয়ন কিউবিক ফিট পার ডে যদি প্রোডাকশন হয়, তার মধ্যে 200 MMCFD সিএনজি সেক্টর খাচ্ছে। এটা কিন্তু নতুন, তখন তার আগে ছিল না। এবং এটার গুড সাইড হচ্ছে এই যে গ্যাসটা ব্যবহার করে এই ভেহিকেলগুলো চলছে, তাতে আপনার প্রায় $800 মিলিয়ন ইম্পোর্ট সাবস্টিটিউশন হচ্ছে। মানে এই যানবাহনগুলো যদি গ্যাস ব্যবহার না করে তেল ব্যবহার করতো তাহলে $800 মিলিয়ন খরচ হতো। এটা হলো গুড সাইড। তো ব্যাড সাইড হচ্ছে 2009-10 সাল নাগাদ অলরেডি এই ডিমান্ড যে এই যে সিএনজির ফলে যে ডিমান্ড আর ইন্ডাস্ট্রিয়াল ডিমান্ড সব কিছু মিলিয়ে সাপ্লাইয়ের সাথে ডিমান্ডের একটা অলরেডি 400 MMCFDর গ্যাপ হয়ে গেছে। মানে অলরেডি বিভিন্ন জায়গায় চাপ কম। আমি আপনাদের সম্পূর্ণ পার্সপেক্টিভটা দিচ্ছি যে কেন তখন সরকার বাধ্য হলো যে বাসায় এবং ইন্ডাস্ট্রিতে নতুন গ্যাস সংযোগ দেওয়া বন্ধ করার। এবং এটাই ছিল সেই কনটেক্সট। আপনার একা যে সিএনজি করেছে তা না, ইন্ডাস্ট্রিয়াল যে গ্রোথ হয়েছে এবং পাশাপাশি সিএনজিও আছে এবং অন্যান্য ডিমান্ড, আপনার ডোমেস্টিক ডিমান্ড, কমার্শিয়াল ডিমান্ড, এর ফলে আপনার একটা গ্যাসের শর্টফল। এবং যে সরকারি যে এক্সপার্ট, পেট্রোবাংলার যে এক্সপার্ট, তাদের প্রজেকশনে দেখলো যে সামনে গ্যাসের ডিমান্ড আরও বাড়বে এবং তার ফলে সাপ্লাই দেওয়া যাবে না এবং তার ফলে একটা শর্টফল হবে। তো তখন থেকে 2010 সাল থেকে সরকার রেস্ট্রিক্ট করে দিল যে নতুন বাসাবাড়িতে পাইপ গ্যাস সংযোগ নেওয়া যাবে না। বাংলাদেশে যে ঢাকা শহরে যে বাসাবাড়ি হচ্ছে সেই বাসাবাড়িতে অন্য অল্টারনেটিভভাবে তারা ইলেকট্রিক চুলা বসাক, তারা এলএনজি বসাক, এলপিজি বসাক, হোয়াটএভার অন্যান্য পদ্ধতিতে করতে হবে। সো সেই ইয়ের থেকে শুধুমাত্র কিছু স্পেশাল তারা একটা মান্থলি বা একটা পিরিয়ডিক্যাল মিটিং করতো, সেখানে স্পেশাল কেসগুলো আসতো যেখানে তারা অ্যাপ্লাই করেছে যে তাদের গ্যাস কানেকশন লাগবে। মনে করেন সিরামিক ফ্যাক্টরি, তাদের তখনও তারা ইলেকট্রিকে কনভার্সন করে নাই, তারা গ্যাস চালিত বার্নার দিয়ে তারা সিরামিক তৈরি করে। সো সেগুলা গভর্নমেন্ট টাইম টু টাইম সিদ্ধান্ত নিয়েছে। এদিকে সিএনজি কিন্তু চলছে। আপনারা যদি মনে থাকে আজ থেকে 10-15 বছর আগের থেকে এই কমপ্লেনটা হওয়া শুরু হয় যে ভাই একটা সিএনজি গাড়ি সে পাম্প থেকে সিএনজি রিফিল করেছে, কি দিল আমাকে, এ তো অর্ধেকই বাতাস, ঠিক মতো চলে না। যেই আগে যে চলতো 10 কিলোমিটার এখন চলে এলো 6 কিলোমিটার। তো এই কমপ্লেন সেই সময় থেকে যেমন হতো, আপনাদের যদি খেয়াল থাকে যে আস্তে আস্তে কিন্তু সিএনজি স্টেশনে আপনারা জানেন রিফিল করতে একটু টাইম লাগে। তার মধ্যে যদি ক্রাইসিস থাকে এবং সময় বেঁধে দেওয়া হয়, ওই সময় সিএনজি স্টেশনগুলোতে কিছু কিছু সময় ছিল যে এই সময়ে ফিল আপ করা যাবে না, বিকজ তখন অলরেডি গ্যাসের সাপ্লাইয়ের শর্টফল এবং তার ফলে বিভিন্ন জায়গায় প্রেশারের শর্টফল করছিল। তো তখন আস্তে আস্তে এই লাইনগুলো কিউগুলো বাড়তে থাকে এবং রাস্তার মধ্যে একটা ট্রাফিক জ্যাম সৃষ্টি করে সিএনজি পাম্পগুলো। তো সেইখান থেকে আস্তে আস্তে যেতে যেতে যখন সরকারও এদিক থেকে আসলে নতুন গ্যাস বাড়াতে পারে নাই, এখানে সেই বিবিয়ানা গ্যাস ফিল্ড যেটা আমেরিকাতে ইন্ডিয়াতে এক্সপোর্ট করার কথা বলেছিল, সেই বিবিয়ানা গ্যাস ফিল্ড থেকে বাংলাদেশের অলরেডি তখন থেকে অর্ধেকের বেশি, বাংলাদেশের টোটাল যে গ্যাস প্রোডাকশন তার অর্ধেকের বেশি বিবিয়ানা থেকে হচ্ছে, তাতেও হচ্ছিল না। তার ফলে হলো কি 2016-17 থেকে উদ্যোগ নিয়ে 2018-19 সাল থেকে বাংলাদেশ সরকার অনেক দাম দিয়ে মিডল ইস্ট থেকে এলএনজি, লিকুইফাইড ন্যাচারাল গ্যাস আনা শুরু করলো। এই লিকুইফাইড ন্যাচারাল গ্যাস হলো ন্যাচারাল গ্যাস, কিন্তু এটা তরল অবস্থা, একটা চাপ দিয়ে বিশেষ পদ্ধতিতে তরল করে তারপরে তারা ট্রান্সপোর্ট করে পাঠায়। সেই গ্যাসটা আবার রিগ্যাসিফিকেশন, মানে তরল থেকে আবার গ্যাসে পরিণত করে একটা স্টেশনে, সেখান থেকে ন্যাশনাল গ্রিডে দেয়। তার ফলে আপনার যে গ্যাসের শর্টফল হলো সেটাকে একটা সচল রাখা, এবং তার ফলে হলো ইন্ডাস্ট্রিগুলো পেলো। কিন্তু এর ফলে কি হলো যে আমি যখন এলএনজি আনছি
তখন কিন্তু আমাদের যে লোকাল গ্যাস এটা কিন্তু বেশ চিপ। এমনকি এই যে বিবিয়ানা গ্যাস ফিল্ড, যেটা প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্টের আওতায় আমেরিকান কোম্পানি শেভরন প্রোডাকশন করছে, আগে ছিল ইউনোকল, সেটাকে পরবর্তীতে অ্যাকোয়ার করে শেভরন হলো এটার ওনার এখন। সেটাও কিন্তু ভেরি চিপ আপনি কম্পেয়ার টু এনি আদার ইম্পোর্টেড ফুয়েল। পিএসসির গ্যাস বলেন, লোকাল যে বাপেক্সের কারণে যে বাংলাদেশের যে নিজস্ব গ্যাস ফিল্ড আছে অনেক চিপ, কিন্তু যখনই আপনি এলএনজি আনছেন তখনই গ্যাসের দাম কিন্তু বেড়ে যাচ্ছে। এর ফলে দফায় দফায় গত 4-5 বছরে দফায় দফায় প্রচুর গ্যাসের দাম বেড়েছে। আপনার যে ইন্ডাস্ট্রিয়াল গ্যাস আগে হয়তো 11-12 টাকায় পেত পার ইউনিট, সেটা এখন 29 টাকা 30 টাকা হয়েছে, তাও পায় না গ্যাস। আর সিএনজিতে কি হলো? সিএনজিতে যেটা হলো, সেই যে মনে করেন প্রথমে শুরু হয়েছিল কত 7.5 টাকা 8 টাকা, আমি ভুলেও গেছি, বাট বাই 2010 এটার দাম 16 টাকা ছিল, এটা আমার মনে আছে। সেই 16 টাকা থেকে এখন 43 টাকা ইউনিট। ভালো কথা, আপনি 43 টাকা, যেটা আপনি 6-7 টাকা দিয়ে কিনতেন বা 8 টাকা দিয়ে কিনতেন, সেটা এখন 43 টাকা হয়েছে। সো 2003 থেকে আপনি 2024 মানে 20-21 বছরে আপনার দামটা বেড়ে ওখানে গেছে। আর পাশাপাশি আপনার তো যদি সিএনজি নিয়ে আপনি গাড়ি ওন করে থাকেন, তাহলে আপনাকে পাঠাতে হবে মোটামুটি ফিল করার জন্য 2-3 ঘন্টা হাতে নিয়ে। সো রাস্তার মধ্যে আপনার গাড়ি ট্রাফিক জ্যামও তৈরি করছে, আবার সেই গিয়ে প্রপার প্রেশারেও গ্যাস পাচ্ছে না। সো আপনি যদি 10 ইউনিট গ্যাস কিনে থাকেন, অনেকে বলে যে এটা আসলে এখানে 6-7 ইউনিটের বেশি নেই, বাকিটুকু হাওয়া বাতাস। তো আমার কথা হচ্ছে, যেখানে আপনার গ্যাস নেই, বর্তমানে এলএনজি ইম্পোর্ট করে হিউজ কাভার করছে। এবং আপনি জানেন যে এই যে 2 দিন আগে ঘূর্ণিঝড় হলো, যেই আপনার যে টার্মিনালে এসে এলএনজিটাকে ডক করতো, মানে যেটা ইম্পোর্ট করে এসে একটা ফ্লোটিং টার্মিনালে ঢালতো, সেখান থেকে মিক্স হয়ে পাইপলাইন দিয়ে বাংলাদেশে মানে মেইনল্যান্ডে ঢুকতো, সেটা একটা ঘূর্ণিঝড়ের কারণে একটু ড্যামেজ হয়েছে এবং এটা রিপেয়ারে যাচ্ছে, যে কারণে বর্তমানে এই গত ঝড়ের পর থেকে একটা গ্যাসের ক্রাইসিস হয়েছে। তার ফলে পাওয়ারের প্রোডাকশন কম হচ্ছে, তার ফলে আপনার এই লোডশেডিং হচ্ছে, তার ফলে বাসায় ঠিকমতো গ্যাস জ্বলছে না। সো এই যখন সমস্যা, তখন আপনার এই সিএনজি দিয়ে করার জাস্টিফিকেশন কি? এই সিএনজি যারা কিনছে, আপনার চিন্তা করেন যে আপনি চিপ ফুয়েলের কথা বলছেন, আর এখানে একটা 3 চাক্কার হুইলার, সেটা একটা টয়োটার দামের সমান, 25 লাখ টাকা দিয়ে একটা ইন্ডিয়ান সিএনজি স্কুটার। তো এটা তো কোনো জাস্টিফিকেশন না। আপনি 25 লাখ টাকা দিয়ে আপনার একটা 3 চাকার গাড়ি কিনবেন, আর আপনি কম দামে করার কথা চিন্তা করছেন, সেই কম দামটা নেই। তো খামাখা এখানে যে গ্যাসের অলরেডি যে ক্রাইসিস আছে, সেটাকে তো আরও অ্যাগ্রিভেট করছেন, আরও খারাপ হচ্ছে। এই সিএনজির তো দরকার নেই, এখন হলো আপনার ইলেকট্রিক ভেহিকেলের যুগ। আপনি বরং আপনি চিন্তা করেন যে এদের দেশে সারপ্লাস ইলেকট্রিসিটির ক্যাপাসিটি আছে, সরকারের উচিত হলো পলিসি করা যে সিএনজি হয়েছে ভালো হয়েছে, একটা ফেজ আউট টাইম দিবে, যে যাদের যাদের সিএনজি দিয়ে চলার সিস্টেম আছে এটাকে রিকনভার্ট করে নর্মাল ফুয়েল গাড়িতে আসুক, অথবা তারা নতুন যদি গাড়ি কিনতে চায় তারা ইভিতে যাক, যেটা হলে বাংলাদেশের এত ইম্পোর্ট নির্ভরতা থাকবে না। এই যে আজকে সিএনজি চালাতেও কিন্তু আমাকে কিন্তু এই এলএনজির কথা চিন্তা করতে হচ্ছে। আর অল্টারনেটিভলি আপনি এলপিজি, আরেকটা জিনিস আপনি দেখেন, বাসা বাড়িতে আপনি গ্যাস দেওয়া বন্ধ, মানুষ বাসা বাড়িতে তার চুলা চালাতে আপনার এলপিজি কষ্ট করে আনছে, আর আপনার সিএনজির গাড়ি কেন চালাতে হবে? একজন, আমি আজকে দেখলাম সকালবেলা আমাদের স্টোরিটা ফেসবুকে পোস্ট হওয়ার পরে, একজন বলছেন যে লাখ লাখ মানুষ এমপ্লয়েড হয় এই সিএনজি দ্বারা। ব্রাদার, সিএনজির প্রোডাকশন ওখানেই শেষ, ওই লাখ লাখ মানুষ যে এমপ্লয়েড, সেখানে আপনি চিন্তা করেন যে বাংলাদেশ যে গত অর্থ বছরে 55 বিলিয়ন ডলারের যে এক্সপোর্ট করেছে, এই এক্সপোর্টের পিছনে তো একটা পুরো গ্যাসের একটা বিরাট অবদান ছিল। সেই গ্যাসের অবদান আপনি এটাও চিন্তা করেন যে 55 বিলিয়ন ডলার তো দেশের জন্য আনছে। এই ইন্ডাস্ট্রিগুলো আপনার এই সিএনজির থেকে কত গুণ মানুষ এমপ্লয় করে, কত লাখ মানুষ এমপ্লয় করে। এখানে আরএমজি আছে, আপনার ফার্মাসিউটিক্যাল আছে, আপনার অন্যান্য প্রোডাক্ট আছে, হোম টেক্সটাইল আছে, বিভিন্ন যেটাই আপনি প্রোডাক্ট চিন্তা করবেন তার পিছনে একটা গ্যাসের কন্ট্রিবিউশন আছে। আমাদের হয়তো দেখা যাবে যে ভবিষ্যতে হয়তো গ্যাস থেকেও আমাদের সম্পূর্ণই বের হয়ে যেতে হবে। আমাদের অল্টারনেটিভ অনেক ধরনের বিকল্প আছে পৃথিবীতে, আপনার রিনিউয়েবল আছে, নিউক্লিয়ার পাওয়ার আছে, যে কোনো জায়গায় আপনার গ্যাস যদি আপনার না থাকে আপনি কি ব্যবহার করবেন? সো এইখানে সিএনজি নিয়ে এখন যেটা হচ্ছে, এটা একটা ফলি, এটা একটা
কিছুই না, মানুষকে হয়রানি ছাড়া আর কিছুই না। যেই লোক গাড়ি চড়তে চায় সে এত দাম দিয়ে গাড়ি কিনবে, আর এই কয়টা টাকা পেট্রোলের বাঁচানোর জন্য সিএনজিতে লাইন দিয়ে দেবে, তার তো আসলে সময়ের কোনো মূল্য নেই। সো আমার কথা হচ্ছে সরকারের উচিত এই মুহূর্তে একটা পলিসি ফ্রেম করে একটা ফেজ আউট টাইম দিবে, যে এতদিনের মধ্যে আপনার যদি সিএনজি গাড়ি থাকে আপনি রিকনভার্ট করুন, আপনার যে কনভার্সন আছে বন্ধ করে দিন। আর যে সিএনজি স্টেশন যারা যেখানে ইনভেস্ট করেছে তাদের টাকা তো মোটামুটি উঠে গেছে বহু আগেই। সো এটাকে তারা অন্য কিছু করুক। আমার মনে হয় না এটার কোনো ভবিষ্যৎ আছে বাংলাদেশে। আপনি গায়ের জোরে যদি বলেনও এই গ্যাস আসবে না। কারণ আপনাকে আরেকটা ফ্যাক্ট বলি, বাংলাদেশে বর্তমানে প্রায় 1 মিলিয়ন গাড়ি সিএনজি ফিল করতে যায় এবং 550 মতো আছে ফিলিং স্টেশন। কিন্তু মজার কথা দেখেন, এরা মিলে 1 মিলিয়ন গাড়ি মিলে 550 স্টেশনে ডেইলি এখন খরচ করছে, গ্যাস নিতে পারছে 120 MMCFD, যেটা 2010-এ ছিল 200 MMCFD। গাড়ি তখন আরো সংখ্যায় কম ছিল, স্টেশনও সংখ্যায় কম ছিল। তার মানে আপনি বুঝে দেখেন যে সংখ্যায় বাড়লেও আসলে গ্যাস কনজাম্পশনও পাচ্ছে না তারা। সো ইটস এ ওয়েস্টেজ, ইটস এ ফিউটাইল এক্সারসাইজ। এবং যারা সিএনজি নিয়ে ভাবেন যে সিএনজি ভবিষ্যৎ, নো, এইখানে কোনো ভবিষ্যৎ নাই। আপনাকে ভবিষ্যৎ চিন্তা করতে হলে পৃথিবীতে যে ট্রেন্ড আছে সেখানে যেতে হবে। তো দর্শকদের এতক্ষণ যদি আমার কথা যুক্তিসঙ্গত মনে হয় তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে চোখ রাখবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।